স্টোরি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের গল্প ছবি। গল্পটি রচনা করেছেন ধীরেন্দ্রলাল ধর। আমরা গল্পটা সংগ্রহ করেছি কিশোর সাহিত্য অমনিবাস এই বইটি থেকে। গল্পের পাঠক, গল্পের সূত্রধর জয়দেব এবং মহাদেব বাবুর ভূমিকায় আমি সুমন মিত্র। শুরু করা যাক আমাদের আজকের গল্প ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ কলকাতায় এসেও ধাক্কা মেরেছে। দিনে দুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার ওপর। বোমাভীত নাগরিকেরা শহর খালি করে চলে গেছে। প্রতিটি সন্ধ্যায় চলছে নিষ্প্রভ দ্বীপের মহড়া। ঘরের মধ্যে আলো জ্বাললেও সে আলো বাইরে বেরোনো নিষেধ। এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে আমার বই পড়ে সময় কাটে না। সন্ধ্যার পর আমরা কজন মিলে তাই প্ল্যানচেটের আসর বসিয়েছি। একখানি কাঠের টেবিলের সামনে তিনজনে বসে প্ল্যানচেটের ওপর হাত রেখে মনে মনে কোনো মৃত ব্যক্তিকে স্মরণ করি। তারপরই প্ল্যানচেট নড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ নড়াচড়ার পর প্ল্যানচেটের নিচ থেকে কাগজখানি তুলে নিয়ে দেখতে চেষ্টা করি তার উপরে পেন্সিলের রেখাগুলো থেকে কোনো প্রশ্ন উত্তরের সন্ধান পাওয়া যায় কিনা। সন্ধ্যার পর 2-3 ঘন্টা এভাবে দিব্যি কেটে যায়। এই আসরের সদস্য সংখ্যা বর্তমান 4 জন। আমি, আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব। তবে সব দিন ভূদেব আসতো না, মাঝে মাঝে সে যেত বায়োস্কোপে। একদিন মহাদেব বাবুকে খুব চঞ্চল বলে মনে হলো। অনেকক্ষণ বসে থেকেও প্ল্যানচেট আর চলে না। আমরা বিস্মিত হলাম, বললাম, আরে আজ কি হলো বলো তো? মহাদেব বাবু বললেন, আজ আমার মনটা বড় চঞ্চল, তাই আজ এতে ঠিক মন দিতে পারছি না। কেন, আজ কি হলো? নতুন কোনো মামলা মোকদ্দমা নাকি? মহাদেব অনেক সম্পত্তির মালিক। তার সম্পত্তি ঘটিত মামলা মোকদ্দমা লেগেই থাকে। কিন্তু তিনি বললেন, না, ঠিক তা নয়। ব্যাপারটা বিশেষ গোপনীয়। তবে তোমাদের আমি বলতে পারি যদি কখনো প্রকাশ না পায়। কি ব্যাপার বলো তো? কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না তো? দেখো, জানো তো আমরা কখনো কোথাও পরিচর্চা করি না। তবে শোনো, ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে। পাগল নাকি তুমি? শুনে তাই মনে হয় বটে। আমিও তাই প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু প্রতি রাত্রে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কে যেন একঘাত চাবুক মারল। পরক্ষণেই দেখি হাতে পায়ে মাথায় বুকে কোনো না কোনো জায়গায় কনকন করছে। সেই ব্যথা বাকি রাতটুকু আমায় আর সুস্থিরভাবে ঘুমোতে দেয় না। প্রথমে ডাক্তার দেখাই, কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশন নিলাম, কিন্তু তাতে কিছুই হলো না। শেষে গুরুদেবকে বললাম। তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন। তান্ত্রিক বলল, আমাকে শুকনো বান মারছে এবং মারছে আমার ভাইপো। এইভাবে 5-6 মাস এই বান মারার শেষে শুকিয়ে শুকিয়ে আমি একদিন মরে যাব। আরে তুমি এইসব বুজরু কি বিশ্বাস করো? যদি প্ল্যানচেট বিশ্বাস করি, তাহলে যন্তর মন্ত্রই বা বিশ্বাস করব না কেন? তবে কি আমি শুধু শোনা কথায় বিশ্বাস করিনি, আমি লোক লাগিয়েছিলাম। তার মুখ থেকেই জানলাম ভূদেব বায়োস্কোপ দেখতে যায় না, প্রতি শনিবার এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের কথাটা লুকোয়। এই দেখো, আজ শনিবার, আজ সে আবার গেছে।
তাতে তার লাভ কি সেটা বলতে পারো? বিষয়, আমি মরে গেলে সব বিষয় সে হাতে পাবে। ওই দেখো, তোমার তো ছেলে মেয়ে নেই, সে তো এমনিতেই সব বিষয়ের মালিক হবে। সে তো অনেকদিন সবুর করতে হবে, ততদিন সবুর করার ইচ্ছে তার নেই বোধহয়। তাই এই ব্যবস্থা। মহাদেব বিষণ্ণ একটা হাসি হাসল। আমি বললাম, আচ্ছা, এর কোনো প্রতিকার করেছো? একটা মাদুলি নিয়েছি, তবে 3-4 দিন ভালো আছি। আশ্চর্য ব্যাপার। জীবনটাই আশ্চর্য বুদ্ধদেব বাবু। ভিতরে ভিতরে ব্যাপারটা এত দূর এলেও বাইরে কিন্তু কোনো কিছু প্রকাশ ছিল না। কাকা ভাইপো যথারীতি আসতো এবং আমাদের প্ল্যানচেটের বৈঠকে বসতো। দিন যায়, ব্যাপারটাকে আমরা দুই ভাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি। অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে। আমাদের মনে হয়েছিল মহাদেব বাবুরও অনেক বিষয়, সেই জন্য মনে তার ভাইপো সম্পর্কে এমনি একটা ধারণা আছে। দেখতে দেখতে পুজো এসে পড়ল। মহাদেব বাবু বললেন, এভাবে আর ভালো লাগছে না, বুঝলে। দিন কত কলকাতার বাইরে ঘুরে আসি, অবিরাম ব্ল্যাকআউটে মন বিষিয়ে গেছে। তারপর কাকা ভাইপো একদিন কলকাতার বাইরে চলে গেলেন। কয়েকদিন পরে একখানি চিঠি পেলাম যে মহাদেব বাবু রাজগিরে গিয়ে উঠেছেন। ওখানকার উষ্ণ প্রস্রবণ ও পাহাড়ের গ্রাম্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে। তিনি এখন কিছুদিন ওইখানেই থাকবেন। তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ, আর কোনো খবর নেই। একদিন হঠাৎ অফিস থেকে ফিরে আমার ভাই জয়দেব বলল, দাদা, আজকের খবরের কাগজ দেখেছো? আমি বললাম, কেন, সকালেই তো পড়েছি। ভাই বলল, না 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 না, সব তুমি পড়োনি, একটি খবর তোমার নজর এড়িয়ে গেছে। কাগজের একটি পাতা খুলে ছোট্ট একটি খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করল। রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু। সংক্ষিপ্ত সংবাদ, কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগিরে গিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যায় জরাসন্ধ বৈঠকের ওপর তিনি বেড়াতে যান। গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান। একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন। পদস্খলন হয়ে তিনি প্রায় 100 ফুট নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। খবরটা পড়ে মনটা দুঃখিত হলো। বললাম, ইস, সত্যি মানুষটা বড় ভালো ছিল রে, এমন ভাবে অপঘাতে মরল, বড়ই দুঃখের কথা। জয়দেব বলল, গত শনিবার ব্যাপারটা ঘটেছে, আজ বুধবার। আমার ফটো তোলার একটা শখ আছে। অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে। মহাদেববাবুরও ছবি তুলেছিলাম। সেলফ থেকে অ্যালবামখানা নিয়ে দেখতে লাগলাম। জানা চেনা বন্ধুদের ছবির মধ্যে মহাদেববাবুর ছবিও পেলাম। জহরকোট গায়ে, পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি। ছবিটার পানে তাকিয়ে আছি, এমন সময় ঘরে এসে ঢুকলো ভূদেব। অশৌচের বেশ, ক্লান্ত কণ্ঠে বলল, কাকাবাবুকে রেখে এলাম। হ্যাঁ, এইমাত্র কাগজে পড়লাম, ব্যাপারটা তো ভালো বুঝলাম না। কি করে যে কি হলো আমিও ভালো বুঝলাম না। জরাসন্ধ বৈঠকটা ঠিক উষ্ণ প্রস্রবণে উপরে পাহাড়ে একটা ছাদ বলতে পারেন। কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম। সন্ধ্যের পর নেমে এসে স্নান সেরে হোটেলে ফিরতাম। শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করছি, অমনি একটা সাপ কোথা থেকে ছিটকে এসে পড়ল একেবারে কাকাবাবুর পায়ের কাছে। কাকাবাবু লাফিয়ে পিছু হটে গেলেন, কিন্তু সেখানে পিছু হটার জায়গা কোথা, সে তো একেবারে পাহাড়ের কিনারা। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে
কাকাবাবু একেবারে নিচে গিয়ে পড়লেন। একেবারে 100 ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে? আমি যখন নেমে এলাম তখন আর কিছু করার নেই, মনে হলো কলকাতায় নিয়ে আসি। তারপর ভেবে দেখলাম আরো তো হাঙ্গামা করে কাজ কি, শেষ যখন হয়ে গেল তখন সব শেষ করে দিয়েই যাই। চিতাভাষ্য নিয়ে এসেছিলাম, কাল এখানকার গঙ্গায় দিলাম। চেয়ারের ওপর কম্বলের আসনটা বিছিয়ে ভূদেব বিমর্ষভাবে বসে পড়ল। মহাদেববাবুর ফটোখানি তার সামনে ধরলাম, বললাম, এইমাত্র তোমার কাকার ছবিখানাই বের করলাম। ছবিটার পানে তাকিয়ে ভূদেব চমকে উঠল, বলল, এ কি? আশ্চর্য, আমি তো এতক্ষণ এটা দেখিনি। ফটোর মহাদেববাবুর মুখে নিচেকার ঠোঁটের ওপর দিয়ে একটা লাল রেখা। হঠাৎ দেখলে রক্তের দাগ বলেই মনে হয়। এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয়। হাত দিয়ে দাগটা মুছতে গেলাম, সমস্ত মুখটা লাল রঙে মাখামাখি হয়ে গেল। এই লাল রং এখানে এলো কোথা থেকে? আমার টেবিলে তো লাল কালি নেই। ভূদেব বলল, রক্তে কাকুর মুখখানা অমনি হয়ে গেছিল। কিন্তু এখানে লাল রং এলো কোথা থেকে? আমার এখানে তো লাল কালি অবধি নেই। আশ্চর্য ব্যাপার। বলতে বলতে সহসা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠছে, অত্যন্ত ঠান্ডা। অ্যালবামখানি হাতে ধরা যাচ্ছে না। জয়দেবকে বললাম, এই দেখ দেখ, এই দেখ, অ্যালবামখানা কেমন ভারী হয়ে উঠলো, দেখ, বরফের মতো ঠান্ডা বলে মনে হচ্ছে রে। জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানা হাতে নিল, নিয়ে টেবিলের ওপর রেখে দিল। বলল, দাদা, ফটোখানি প্রেতাবিষ্ট হয়েছে। মহাদেববাবুর প্রেতাত্মা এখন এই ঘরেই এসেছে। জয়দেব বিলিতি প্রেত চর্চা সমিতির মাসিক পত্রপত্রিকা মাঝে মাঝে পড়ত। বলল, আমি বিলিতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার। অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোবার ঘরে অথবা তাদের প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে, আর সেই আগমন বুঝতে পারা যায় এমন একটা ঠান্ডা স্পর্শ দিয়ে। এই অ্যালবামখানি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে মনে হচ্ছে সেই কথাটাই সত্য। এখন যদি প্ল্যানচেট চালানো যায় তাহলে মহাদেববাবু যা কিছু বলতে চান তা আমরা এখনই জানতে পারবো। ভূদেব বলে উঠল, কিন্তু আমি তো আর বসতে পারবো না, আমাকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে। আমি এখন যাই। ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, অন্য মনস্কভাবে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু জয়দেব ডাকলো, আরে আপনার কম্বলের আসনটা পড়ে রইল যে। ভূদেব ফিরে এসে আসন তুলে নিল। জয়দেব বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভূদেব দাঁড়ালো। জয়দেব আবার বলল, দেওয়ালে আপনার দুটো ছায়া পড়ছে কেন? আলো তো আমাদের ঘরে একটাই। ভূদেব সভয়ে দেওয়ালের পানে তাকালো, তারপর অস্থিরভাবে বলল, আমি যাই, আমি যাই। ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ঘর পার হয়ে অন্ধকারে বারান্দা, তারপরেই ফটক। পরক্ষণেই ফটকের সামনে একটা পতনের শব্দ হলো। তাড়াতাড়ি আমরা দুজনে বাইরে গেলাম। ভূদেব বারান্দার শেষ সিঁড়ির কাছে পড়ে আছে। ডেকে কোনো সাড়া পাওয়া গেল না। ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দিলাম, চোখে মুখে জল দিলাম। ধীরে ধীরে ভূদেব চোখ মেলল, ভীতি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, গেছে এই ছায়া? আরে কিসের কি? সাহস দিয়ে বললাম, আরে তুমি জোয়ান মানুষ, একটা ছায়া দেখে অত ভয় পাচ্ছ? আপনি জানেন না, আপনি বুঝবেন। ওই তো দাঁড়িয়ে আছে। কই, কোথায়, কি? ওই যে জানালার বাইরে অন্ধকারে। আমরা জানালার পানে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। বললাম, কই, কেউ তো নেই ওখানে। ওই তো রয়েছে, আমি স্পষ্ট দেখছি। না না না
জানালাটা আপনি বন্ধ করে দিন। জানলাটা বন্ধ করে দিলাম। ভূদেব ঠকঠক করে কাঁপতে লাগলো। জয়দেবকে বললাম, শোন, এক কাজ কর, বাড়িতে একটা খবর দে, একজন ডাক্তার ডেকে আন। বাড়িতে খবর দিয়ে কিছু হবে না। বাড়িতে সারা রাত ধরে ছায়া আমার পাশে পাশে থাকে, এখানেও ছাড়েনি। ডাক্তারকে ভূতের সঙ্গে লড়বে, বাড়ি আমি এখন যাব না। তার চেয়ে আমি এখানেই এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তবু আপনারা এখানে আছেন, একটু সাহস আছে। বললাম, বেশ তো, ঘুমোও না। বলো তো, কোনো ডাক্তারের কাছে গিয়ে একটা ঘুমের ওষুধ নিয়ে আসি? দরকার হবে না। বলে ভূদেব চোখ বুঝল। ঘণ্টাখানেক এইভাবেই কেটে গেল। মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে। জয়দেব কুকারে রান্না করছিল, এসে বলল, দাদা, রান্না শেষ হয়ে গেছে, উনি ঘুমোন, আমরা ততক্ষণ খেয়ে নি। এসব তো আর উনি কিছু খাবেন না। আমরা দুজনে খেতে চলে গেলাম। আহার সবে শেষ করেছি, ঠিক সেই সময় সহসা ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এলাম। ভূদেব সোফার ওপর বসে আছে, তার দুই চোখ বিস্ফারিত, ভয় ব্যাকুল। বললাম, আরে কি হলো? ভূদেব সে কথার কোনো সাড়া দিলে না। সামনের দেওয়ালের পানে তাকিয়ে সে তখন বলছে, মাফ করো কাকু, তুমি আমায় মাফ করো। আমি ঝোঁকের মাথায় অন্যায় করে ফেলেছি। সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। না হলে তোমাকে কখনোই আমি পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিতে পারি। তোমাকে আমি খুন করব এ কথা কোনোদিনও ভাবিনি। রাজগিরে হঠাৎ মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে গেল। কি যে হলো, কি যে করে বসলাম, এখনো তো তা ভেবে পাই না। তুমি আমায় মাফ করো কাকু। এরপর ভূদেব ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। আমরাও তার সঙ্গে সঙ্গে বেরিয়েছিলাম, কিন্তু অন্ধকারে তাকে ধাওয়া করে খুঁজে পেলাম না। দুদিন পর ভূদেবকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পাওয়া গেল। সে তখন বদ্ধ উন্মাদ। কাকার মৃত্যুর জন্য আইন তাকে সাজা দিতে পারত কিনা জানি না, কারণ আমাদের স্বীকারোক্তি কতটা আইন বিশ্বাস করত সে ব্যাপারেও সন্দেহ আছে। কিন্তু অদৃষ্টের ফেরে সবকিছু ছাপিয়ে মৃত্যুর প্রতিশোধ নিল মৃত ব্যক্তির ছবি। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।